যারা আজকে পিআর পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা? রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল, কথা তো একখানি। এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে। বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে, কোন পদ্ধতিতে বিচার হবে, যে কোনো জনগণ তার সাংবিধানিক অধিকার আছে আদালতে যে জিজ্ঞেস করার। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত, এই জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত। এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। আসুন আমরা তাদের কাছে যাই। আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আর একটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু না, তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে উইথ ইমিডিয়েট এফেক্ট, যে আজকে থেকে কার্যকর হলো ধরে নিয়ে। সংবিধান তো কোনো কচুবাতার বাণী নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে। অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে। যখন রাষ্ট্রের সংবিধান ছিল না, দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল, বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন। সেখানেই জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন। তারাও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠনের জন্য তারা এখতিয়ার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন। তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন। সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে। পরে সংবিধান হয়েছে, সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে। নির্বাচনের পরই সেই সাংবিধানিক প্রক্রিয়া রাষ্ট্র রেগুলারলি এসেছে। এখানে কোনো অনিয়ম হয়নি। এখন পর্যন্ত 17 বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হবে, আগামীতে 18 বার হবে। পৃথিবীর কোনো রাষ্ট্রে এই পর্যন্ত, উন্নত রাষ্ট্রেও 127 বার পর্যন্ত 1947 সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে। জনগণের জন্যই সংবিধান। সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী, সমাজের চাহিদা অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী, জনকল্যাণকে সামনে রেখে। সুতরাং আমরা যেন কেউ আবেগী না হই। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না। 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি? সেটাকে 1 বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি, সংশোধনী আনতে হয়নি। নতুনভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করে এটাকে নতুন সংবিধান নাম দেই, তখন কি সেই সংবিধান পার্মানেন্ট হয়ে যাবে, ধর্মগ্রন্থ হয়ে যাবে? সেটাকে পরিবর্তন করা যাবে না। অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী। সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি, গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি, ঘটনা তো একই। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা, এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির 7 এই যে আমিডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে। তারা আপনাদের দুঃখ হয় কিভাবে আন্দোলন, যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসন আমলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে?
তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী 56% মানুষ পিআর পদ্ধতি কি তাই বুঝে না, সেই জায়গায় 70% লোক নাকি পিআর চায়, সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না। আপনারা কি জানেন এই পিআর পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে? আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান, তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোনো খানা নাই। তারা কি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না? আপনারা পিআর পদ্ধতি মানে সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে, কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না, সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না, তারা যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে। নির্বাচন করবে কে? মার্কাতে ভোট করবে, নির্বাচিত হবেন যিনি, তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন। দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের শোরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন। সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না। সেই পদ্ধতি কি আমরা চাই? বাংলাদেশের মানুষ যে পদ্ধতি 56% মানুষ বলে বুঝেই না, সেই পদ্ধতিকে আমরা চাইতে পারি? সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি, আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা।